অনেকগুলো দিক তো আছে, এবং এইটুকু আধ ঘন্টার আলোচনাতে বেশ কয়েকটা দিক উঠে এলো। একটা হচ্ছে সামাজিক দিক, একটা হচ্ছে অর্থনীতির দিক, একটা রাজনীতির দিক। তা আমি একটুখানি অর্থনীতির দিকটা বলি এবং তার ইতিহাসটা বলি। এটা তো সবাই জানেন, এটা অর্থনীতির বিষয় শুধু নয়, এটা সামাজিক মানে ইতিহাসেরও বিষয়, এটা মনুষ্য সমাজের বিষয়, যে পশু চারণ মানব সমাজের একটা প্রাচীন পেশা ছিল, এবং এখনো ভারতবর্ষে পশু চারণ একটা বড় সম্প্রদায়ের পেশা, এবং সেইভাবেই তারা জীবন ধারণ করেন। তাদেরকে ইংরেজিতে বলে প্যাস্টোরালিস্ট, বা প্যাশ্চার থেকে যারা করেন। এবং তারা মানে তাদের হ্যাবিট্যাট জিনিসটাই একেবারে গ্রামের মধ্যে নয়, তারা একটা অঞ্চল জুড়ে ঘুরে বেড়ান পশু নিয়ে, আবার ফিরে আসেন, এবং এক সময়তে যখন পশু কাটার প্রয়োজন হয় বা মানে হত্যা করার প্রয়োজন হয় তারা করেন, এবং সেটা তার মধ্যে এখন একটা স্বীকৃত সম্প্রদায় বলে তাদেরকে স্বীকৃতি দেওয়া আছে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আদিবাসী সম্প্রদায়দের মধ্যেও কিন্তু আদিবাসীরা ভারতবর্ষের একটা নাগরিক বলেই পরিচিত। আদিবাসী সম্প্রদায়দের মধ্যেও কিন্তু এই প্রথাগুলি আছে। কাজেই এগুলি কোনোটাই যে ভারতের একমাত্র বিষয় যেখানে মানে পশু হত্যা হবে না তা নয়। পশু হত্যার বিষয়টা ভারতের অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। প্রাণী সম্পদ, আধুনিক অর্থনীতিতে পশুর ব্যাপারটা কিভাবে জড়িয়ে আছে যদি বলি, সেটা তাহলে খুব ছোট্ট করে শুধু পশ্চিমবঙ্গের কথাটা বললেই বলতে হয় যে পশ্চিমবঙ্গের যেটা মানে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের সামগ্রিক উৎপাদন, সেই উৎপাদনের 1/4 প্রাণী সম্পদ থেকে আসে। এবং প্রাণী সম্পদের থেকে আসা বলতে মূলত কিন্তু সের মধ্যে কিন্তু ফিশারি বাদ দিয়ে কথা বলছি, মানে মাছকে বাদ দিয়ে কথা বলছি। শুধুমাত্র কয়েকটা প্রাণীর থেকে আসে, তার মধ্যে মানে গরু বা এই গাই বা এগুলি সব একটা বড় অংশ, সব থেকে বড় অংশ। এবং তারপরে হচ্ছে মানে ছাগল, তারপরে হচ্ছে ভেড়া বা মোষ আছে, ভেড়া আছে, এবং মুরগি একটা আরেক ধরনের প্রাণী। কাজে অর্থনীতিতে পশ্চিমবঙ্গের এটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট অংশ, এটা সবাই জানেন যারা এই তথ্যটা রাখেন। পশ্চিমবঙ্গের যদি আমরা সেন্সাস দেখি, যেমন মানুষের সেন্সাস হয় তেমনি পশুরও একটা সেন্সাস হয়, যেটাকে ইংরেজিতে বলে লাইভস্টক সেন্সাস। সেই লাইভস্টক সেন্সাসের সর্বশেষ তথ্যটা 2019-এর সেন্সাস থেকে পাওয়া। 2024-এর সেন্সাসের তথ্য এখনো বেরোয়নি। তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে গরুর সংখ্যা প্রায় 2 কোটি, মানে 1,92,00,000 তখনকার, এখন 2 কোটি পেরিয়ে গেছে। এবং তারপরে মোষ এবং ভেড়ার সংখ্যা অত্যন্ত কম, আবার ছাগলের সংখ্যা 1,62,00,000। কাজেই যদি আমরা ধরে নিই যে মোটামুটি, এবং এর মধ্যে কিন্তু 90% মানুষ হচ্ছেন যারা গরু পালন করছেন, তাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে স্মল অ্যান্ড মার্জিনাল অ্যানিমাল ফার্মার। এবারে কৃষি জমির ক্ষেত্রে স্মল অ্যান্ড মার্জিনালের খুব একটা সুন্দর ডেফিনিশন আছে। এদের কিন্তু ডেফিনিশনটা পরিষ্কার নয়, কিন্তু ধরে নেওয়া যায় যে বাড়িতে 2 কি 3টে গরু তারা রাখেন। সেক্ষেত্রে মানুষের পশ্চিমবঙ্গে খুব একটা সাধারণ গড় করলে দেখব 70 লক্ষ পরিবার গরু পালন করছেন। তার সঙ্গে আরো জড়িয়ে যদি আমি ধরে নিই, মানে আরো কয়েক লক্ষ পরিবার ছাগল পালন করছেন। কেন করছেন? দুটো কারণ। একটা হচ্ছে যে গরু পালন করে মানুষ সবাই জানে যে দুধের জন্য, আর যখন গরুটি মানে হয়ে যায়, বয়স হয়ে যায় বা দুধ দেয় না, তখন সেটা বিক্রি করে দেওয়া হয়। এবং সেই কারণে পশ্চিমবঙ্গে 100-র উপরে পশু হাট আছে, যেগুলো সাধারণত গরুর হাট বলেই পরিচিত, এবং খুব বিশাল বিশাল পশুর হাট আছে, যেগুলো যদি কেউ গিয়ে থাকেন দেখবেন, সে মানে ভাব দেখে চোখ মানে অদ্ভুত লেগে যায় যে এত এসে এক জায়গায় জড়ো হয়েছে। সেগুলো আছে, এবং সেগুলো একটা অর্থনীতির খুব বড় অংশ, এটাকে মনে রাখতে হবে জিনিসটা। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই পরিবারগুলি, তার মানে এই যে 2 থেকে 3টি গরু রাখেন এরকম পরিবারের সংখ্যা 70 থেকে 71 লক্ষ পরিবারের পরিস্থিতি। এখানে যেটা বলি যে যদি মনে করা হয় যে দুধ হচ্ছে একটা বড় ইকোনমিক প্রোডাক্ট, এটা কিন্তু শুনলে একটু আশ্চর্য হবেন সবাই যে পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই, পশ্চিমবঙ্গে একটু বেশি,
সারা দেশেই যত গরুর দুধ উৎপন্ন হয় অথবা যত মোষের দুধ উৎপন্ন হয়, পশ্চিমবঙ্গে তার 70% ঘরেই ব্যবহৃত হয়, আর যাকে বলে ডোমেস্টিক কনজাম্পশন। সেটা বাজারে আসে না, বাজারে আসে মাত্র 30%। কাজেই সেটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে যারা গরু রাখেন তাদের কাছে এটা খুব পরিষ্কার মাথায় থাকে যে তারা একটা সময় গরুটা বিক্রি করলে 40 থেকে 70 হাজার টাকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে গরু পালন কারা করেন এটা একটা জিনিস আছে, আর গরু কারা কেনেন খুব খুব পরিষ্কার তথ্য সারা পশ্চিমবঙ্গের পাওয়া যায় না, কিন্তু আমি দুটো জেলার তথ্য পেলাম যে জেলাতে খুব ডিটেল স্টাডি করেছেন। একটা বিশ্বভারতীর অ্যাগ্রো ইকোনমিক সেন্টার, বহু পুরনো, তারা করেছেন। আরেকটি গবেষক দল করেছেন পশ্চিম মেদিনীপুর আর বর্ধমান জেলার। বর্ধমান মানে তখনও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়নি, তার আগের আর কি। সেখানে দেখা যাচ্ছে যে 65% যারা গরু পালন করেন তারা হচ্ছেন ওবিসি, হিন্দু ওবিসি, আর 17% মাত্র জেনারেল কাস্ট আর তফসিলি জাতি যদি বলি তারা হচ্ছেন অ্যাবাউট 13% আর কি। আর মানে আদিবাসীরা 3 থেকে 4% মতো। আর এই যে গরুর হাটে যে কেনা বেচাটা হয় সেটা থেকে দেখা যাচ্ছে, যতটুকু তথ্য পাওয়া যায়, যে এক একটা গরু প্রায় 40 থেকে 70 হাজার টাকায় বিক্রি হয়, মানে গরুর চেহারা থেকে ইত্যাদি থেকে শুরু করে। এই যে বড় অর্থনীতিটা রয়েছে তার সঙ্গে আমি যদি ছাগলকে ধরে, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে পশুপালনের অর্থনীতিটা কিন্তু একটা খুব মানে টাকার হিসেবে ধরলে সর্বশেষ দেখা যাচ্ছে। আসলে একটা পয়েন্ট একটু দর্শকদের কাছে বড় করে ধরিয়ে দিতে চাই। তার মানে মোটের উপরে গরু পালন করছেন অর্থনৈতিক সম্পদ হিসেবে অমুসলমানরা, আর গরু হাটে গরু কিনছেন মুসলিমরা, তাই তো? প্রধানত তাই, প্রধানত তাই। এবং মানে গরু পালন ব্যাপারটা হলো হিন্দুদের একটা বহু বহু পুরনো, শ্রীকৃষ্ণর সময় থেকে মানে গোয়ালা জিনিসটা আমরা শুনে এসেছি যে শ্রীকৃষ্ণ গোয়ালা বংশের ছিলেন, যাদব বংশের ছিলেন। আর পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা দেশ জুড়েই গরু পালন বা মোষ পালন করে কিন্তু হিন্দুরা। আর কিনে ব্যবহার করা যেটা মানে খাওয়ার ব্যাপারটা, সেটা মূলত মুসলমানদের। হিন্দুদের খুব সামান্য অংশই গরুর মাংস খায়, সেটা অন্য ব্যাপার। কাজেই যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে টাকার হিসেবে যদি আমি বলি, তাহলে প্রাণী সম্পদের থেকে পশ্চিমবঙ্গের জিএসডিপিতে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য 2024-এর হচ্ছে 33,000 কোটি টাকার মানে উৎপাদন হিসেবে সেটা দেখানো হয়। কাজে এটা একটা বিশাল বড় অর্থনীতির একটা বড় অংশ। এইটাকে যদি আমরা মানি তাহলে আমাদের ভাবতে হবে যে তার সঙ্গে আমরা কিভাবে অর্থনীতিটাকে ধ্বংস না করে আমাদের যে ধরনের প্রয়োজন আছে, যেটা সামাজিক ইস্যুর প্রয়োজন বা যদি ধর্মীয় বিষয়ের প্রয়োজন যেগুলো রয়েছে, সেইগুলোকে কি করে আমরা অ্যাড্রেস করব। সেইখান থেকে এই 1950 সালের মানে আইনটার প্রশ্নটা আসে, যে 1950 সালের আইনটা খুবই সিম্পল আইন, এবং দেখলে বোঝা যায় যে খুব বেশি ভেবে তৈরি করা আইন এটা নয়। 14 বছরের নিচে কোনো কাউকে বিক্রি করা যাবে না, তার সার্টিফিকেট দেবে হচ্ছে মানে এই যেটা আবিদ সাহেব বললেন। আমি হিসেব করে দেখলাম যে একটা ব্লকে 2009 পশ্চিমবঙ্গের, আমি জেলা ওয়াইজ আমার কাছে তথ্য রয়েছে, গরুর যে সংখ্যা 2019-এর সেন্সাস অনুযায়ী, পশু সেন্সাস অনুযায়ী, তাতে 10টা জেলা আছে যেখানে গরুর সংখ্যা 10 লাখের বেশি। সব থেকে বেশি আছে পশ্চিম মেদিনীপুর জেলায়, 17 লক্ষ গরু আছে। বর্ধমান থেকে শুরু করে 10টা জেলা আছে, আর তারপরে নিচে আরো মানে 8-9টা জেলা আছে যেখানে 5 লক্ষ থেকে 10 লক্ষ গরু আছে। কাজে একটা ব্লকে 1000-2000 গরুকে সার্টিফিকেট দেবে না। আমি যদি ধরে নিই যে গরুর মধ্যে 10% পপুলেশন 14 বছর ছাড়িয়েছে, যেটা সাধারণভাবে হয়ে থাকে, গরুর ওভারঅল জীবন যদি দেখি যে গরু কতদিন বাঁচে সেই অনুযায়ী, তাহলে একটা ব্লকে অন্তত 10 থেকে 12,000 গরুকে সার্টিফিকেট দিতে হবে। খুব কম করে কথাটা বলছি। কাজেই সেই পরিকাঠামোটা তৈরি করার কথা কিন্তু আইনে নেই। আইন এটা বলছে না যে এই পরিকাঠামোটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আইন বলছে। আইন শুধু বলছে করা যাবে না। মানে যেটা 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 ওই কুমার বললেন, এবং সেটাতে আমার খুব মানে বারবার অনেকগুলো উদাহরণ মনে পড়ে যাচ্ছে, যে
ভারতবর্ষের আইন তৈরির একটা খুব মজা আছে। মজাটা হচ্ছে যে আইনে অনেক কিছু প্রমিস করা হয়, কিন্তু আইনটা কি করে করা হবে সেই অংশটা আইনের মধ্যে থাকে না। তার ফলে রাষ্ট্র এবং রাজ্য এবং কেন্দ্র এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি যেখানে যেরকম আছে, তারা খুব সহজেই ওই অংশটাকে হালকা করে দেখতে পারে, লঘু করে দেখতে পারে এবং কিছু নাই করতে পারে, যেটা আজকে ৭৬ বছর ধরে কিছুই হয়নি। পশ্চিমবঙ্গে যেখানে মানে ক্যাটেলের সংখ্যা, গরুর সংখ্যা সারা ভারতে থার্ড লার্জেস্ট, এবং আমার এখনকার হিসেবে আমি যতটুকু দেখলাম অ্যাকচুয়ালি সেকেন্ড লার্জেস্ট। তার একটা কারণ আছে, কারণটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশেও তো এই গোহত্যা নিবারণী একটা মারাত্মক অভিযান চলেছিল এই আদিত্যনাথের আমল থেকে। তাতে গিয়ে দেখা যাচ্ছে, এবং তার আগে থেকেই চলেছিল, তাতে গিয়ে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে গরুর সংখ্যা কমে গেছে সেন্সাস। এবং কেন কমে গেছে সেটাকে তারা ব্যাখ্যা করা যায়। কেন এটা পশু যারা মানে পশু অর্থনীতি দিয়ে যারা কাজ করেছেন তারা তখনই ওয়ার্নিং দিয়েছিলেন যে এতে কিন্তু গরু আসলে বাঁচবে না। তার কারণ আমি পরে আসছি। কিন্তু যেটা পশ্চিমবঙ্গ হচ্ছে থার্ড অথবা সেকেন্ড লার্জেস্ট সংখ্যা গরুর মানে সংখ্যাতে, অথচ সেই পশ্চিমবঙ্গে 5টি স্লটার হাউস আছে। আজ পর্যন্ত কোনো সরকার, সে মানে দলের নাম করে তো লাভ নেই, কংগ্রেস আমরা তো 4 রকমের সরকার দেখলাম, 4 রঙের সরকার দেখতে চলছি। কোন রঙের সরকারই কিন্তু এই ব্যাপারে বিশেষ কিছু ব্যবস্থা নেয়নি। কারণ এই অর্থনীতিটা মূলত অসংগঠিত ক্ষেত্রের অর্থনীতি। অর্থাৎ এখানে মানুষ একেবারেই ইনফর্মাল সেক্টরে তারা নিজের মতো করে অর্থনীতিটা চালিয়ে যাচ্ছেন। এখানে রাষ্ট্রের কোনো রকম উদ্যোগ নেই তাকে ফর্মালাইজ করবার, তাকে সাপোর্ট করবার, তাকে এমন একটা ব্যবস্থা করবার যেখানে মানে পশু হত্যা যদি দরকার হয়, যখন করতে হয় কারণ মানুষ মাংস খায়, সেখানে কিভাবে জিনিসটাকে সমস্ত রকমের হেলথ, হাইজিন এবং তার মধ্যে মানবিকতা, তার মধ্যে সবকিছু জড়িয়ে জিনিসটা করার জন্যে যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রক্রিয়া লাগে, তার কোনোটাই করা হয়নি। এটার মূল কারণটা হচ্ছে যে আইনে রাষ্ট্রকে দায়বদ্ধ করা হয়নি যে তোমাকে এই ব্যবস্থাটা করতে হবে। আইনটাতে শুধু বলা হয়েছে এটা করা যাবে না। ফলে এখন বর্তমানে সরকারের খুব সুবিধা হয়ে গেল বলতে যে এটা করা যাবে না, কিন্তু কি করলে জিনিসটা হবে সেইটার ব্যাপারে কিন্তু কোনো রকম পরিস্থিতি তৈরি নেই, মানে কোনো রকম ব্যবস্থা তৈরি হচ্ছে না। এটা সামাজিক যেটা নিয়ে কথা বলা বেশি করে দরকার, সেটা হচ্ছে যে গরু বা মোষ বা ভেড়া বা এই ছাগল ইত্যাদি, এইটা কিন্তু শুধুমাত্র একটা সময় আমরা দুধ এবং মাংস নিয়েই ভেবেছি। আজকে কিন্তু নতুন করে যখন কেন্দ্রীয় সরকার বলছে যে ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং বলে একটা নতুন মিশন চালু করেছে, এবং সারা দেশ জুড়ে একটা বড় প্রচার হচ্ছে। আমি প্রচারটাকে সমর্থনও করি, যদিও কিছুটা করি, অনেকটা করি না, সেটাও ঠিক, যে সত্যি সত্যি কেমিক্যাল এগ্রিকালচার থেকে আমাদের আবার ন্যাচারাল এগ্রিকালচারে ফিরে আসতে হবে, যেখানে আমাদের খাদ মানে মানে কি বলে সার এবং বিষ, সাধারণ ভাষায় কথা বললে পেস্টিসাইড এবং সার দুটোই আবার বায়োডিগ্রেডেবল পদার্থ দিয়ে তৈরি করতে হবে। সেখানে নতুন করে এই প্রয়োজনটা আবার অনুভূত হচ্ছে, যেটা হচ্ছে গোবর এবং গোবর সংক্রান্ত অ্যানিমাল এক্সক্রিটা। এখন কিন্তু ওইটাও একটা অর্থনীতির অংশ হিসেবে এসে গেছে ইতিমধ্যেই। তার জন্য কোম্পানি তৈরি হয়ে গেছে এবং তারা সেই জিনিসটা করছে। কাজেই আমাদের সত্যি সত্যি যদি আধুনিক কালের জন্য ভাবতে হয় বা ভবিষ্যতের জন্য ভাবতে হয়, তাহলে আমাদের নীতিটা যদি এইভাবে তৈরি করা হয় যে হ্যাঁ, এক সম্প্রদায় গরু খায়, তাদের গরু খাওয়ার অধিকার মানে স্বীকৃত, কাজে সেটাকে কেউ আটকাতে পারে না। কারণ আমাদের দেশে মানে রাইট টু রিলিজিয়ন ইজ এ ফান্ডামেন্টাল রাইট, কাজে সেখানে এটা খাওয়াটা স্বীকৃত, খাওয়াটাকে কেউ আটকাতে পারবে না। হত্যাটাকে আটকাতে গেলে যেটা করতে হবে, এমনভাবে ব্যবস্থাটা করা দরকার যেখানে সমস্ত রকমের হেলথ, হাইজিন, মানবিকতা ইত্যাদি সমস্ত ভাবে জিনিসটাকে ব্যবস্থা করা, তার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং আজকের দিনে শুধুমাত্র দুধ আর মাংস নয়, আরেকটা অন্য প্রয়োজন অর্থনীতিতে চলে এসেছে, কৃষি অর্থনীতির জন্য বিশেষ করে জরুরি। কাজে তাদেরকে সেটা করতে গেলে আরো বেশি করে তার ব্যবস্থা নিতে হবে।
এই প্রয়োজনটা এসে গেছে, কাজে এটা নিয়ে এই মানে এই ধরনের শুধুমাত্র একটা রাজনৈতিক প্রণোদিত ব্যবস্থার বা একটা সরকারি নীতি তৈরি করলে আখেরে যে ক্ষতিটা হয়, যে ক্ষতিটা উত্তরপ্রদেশে হয়েছে, এইটা বলে আমি শেষ করি। উত্তরপ্রদেশে যখন গোহত্যা ব্যান করে দিল, একেবারেই করা যাবে না, তখন মানুষ মানে গরুর যেটা গরুর হাট ছিল যেগুলো, সেই গরুর হাটগুলো প্রায় বন্ধই হয়ে গেল। মানুষ তো বয়স্ক গরুকে শুধু শুধু খাওয়াবে না, যে গরু দুধ আর দিচ্ছে না, যে গরুকে শুধু খাওয়াতে হচ্ছে কিন্তু তার থেকে দুধ পাওয়া যাচ্ছে না, সেই গরুকেই মানুষ নিয়ে যেত আগে, যেখানে গিয়ে গরুর হাটে বিক্রি করত। গরুর হাটের ব্যবস্থা, মার্কেটটাই বন্ধ হয়ে গেল। তখন উত্তরপ্রদেশে মানুষ গরুগুলিকে রাস্তায় ছেড়ে দিতে লাগলো, এবং তার ফলে যেটা হলো, অন্যদিকে মানুষ আর নতুন করে গরু পালনের দিকে এগোলো না। এর ফলে সামান্য 7 বছরের মধ্যে গরুর পপুলেশন কমে গেছে। এইটা একটা মানে এটা কিন্তু যারা গোহত্যা বন্ধ করতে চাচ্ছেন তাদের কাছে যে শুনলে জিনিসটা হাস্যকর লাগবে, যে উদ্দেশ্য নিয়ে তারা বলছেন আসলে তার প্রভাবটা উল্টো হয়েছে উত্তরপ্রদেশে। কাজে এইসব জিনিসগুলো মাথায় রেখে আমাদের নীতি নির্ধারণের প্রয়োজন আছে, এবং এইগুলো শুধুমাত্র রাজনৈতিক চালের প্রয়োজন নয়, তার থেকে অনেক গভীরের প্রয়োজন আছে।